নীরা তো এমন ছিল না। তাহলে কি এই মেয়ে নীরা নয়? অবশ্য নীরার চোখের ভাষা আমি বুঝি। এটা তো নীরার চোখ মনে হচ্ছে না। নাকি সাজানোর জন্য এমন লাগছে? না, মাথা কাজ করছে না। পরে দেখা যাবে। আচ্ছা, যদি এটা নীরা না হয় তাহলে নীরা কোথায়? আর চিন্তা করতে ভালো লাগছে না আবিরের। আবির ডার্লিং, এত কিসের টেনশন করছো তুমি? না তো মম, নিজের পছন্দ মতো সুন্দরী বউ পেয়েছি। কিসের টেনশন করব আমি? তাই তো কথা, এত সুন্দর বউ থাকতে আর কিছু লাগে নাকি? হ্যাঁ ড্যাড, ঠিকই বলেছ। সবাই অনেক রকমের গিফট এনেছে, খাচ্ছে, আবিরের নাম করছে। ফটোশ্যুট, ভিডিও সব শেষ করে রাত 12টার দিকে তারা সবাই বাসায় চলে আসে। ট্রিনার বাবা নীরাকে দেখে বেশ অবাক হয়, একেবারে ট্রিনার মতো দেখতে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? মিসেস আবির, তুমি তো পুরাই টিনার মতো দেখতে। এটাই তো আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে মিস্টার। কিন্তু কিভাবে সম্ভব সেটা বলতো। এটা আপনি ভালো করেই জানবেন। আমার তো জানার কথা না। আমি কি জানবো? তা আমি জানি না। যাই হোক, আমাকে এখানে তুলে এনে কি আপনি ভালো কাজ করেছেন? আমি আমার মেয়ের চোখের জল দেখতে পারি না। ও তাই না? আবির আমায় ভালোবাসে, আর সে তৃণাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। চিনতেই পারবে না। তা কয়দিন পরেই বুঝতে পারবেন। যাও, ওপরে টিনার ঘরে গিয়ে থাকো। সাইরা, সাইরা। বলে সায়রাকে ডাকে। জি আঙ্কেল। আজ থেকে নীরাকে ট্রিনা মনে করে তাকে নিয়ে থাকবে। আর বডিগার্ড তো আছেই, পালাতে পারবে না। জি এসো। বলেই নীরাকে ধরে নিয়ে যায়। সাইরা ছাড়ো, খুব শীঘ্রই তোমাদের জেলে পাঠিয়ে ছাড়বো, দেখে নিও। নীরা এতদিন না বুঝলেও এখন বুঝতে পারছে সে আবিরকে ভালোবেসে ফেলেছে। খুব কষ্ট হচ্ছে নীরার, কিন্তু এখান থেকে কিভাবে পালাবে তার প্ল্যান করতে থাকে। রাত্রে বাসায় ফিরে ট্রিনার হাব ভাব দেখেই পুরোই বুঝে যায় এটা তার নীরা না। তাও নাটক করতে থাকে আবির। নীরা, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। জি বলুন। আসলে কিভাবে যে বলবো বুঝছি না। ন্যাকামি না করে বলে ফেলুন। আসলে সব দোষ ওই তৃণার। তাই ভুলবশত তোমাকে তৃণা ভেবে ওই কাজ করে ফেলি। টেস্টের রিপোর্ট পজিটিভ, মানে তুমি প্রেগনেন্ট। ট্রিনা খুব ভয় পেয়ে যায়। কি বলছে আবির এসব? সে তো পুরোই সুস্থ, ধরা পড়ে যাবে সে। ভয়ে ভয়ে বলে। মানে কি? এত ভয় পাচ্ছ কেন তুমি? কি হয়েছে? না কিছু না, সারাদিন অনেক ধকল গেছে, এখন ঘুমাবো। ট্রিনা এতদিন আবিরের কাছে আসার চেষ্টা করেছে, আর আজ পালাচ্ছে। সে চেঞ্জ করেই শুয়ে পড়ে বিছানাতে। আবির তার পাশে ঘুমোতে গেলে বলে। আপনি আমার কাছে আসবেন না, দূরে থাকুন। আবির এইসব ব্যবহারে পুরোটাই বুঝে যায় এটা নীরা না। নীরা আর যাই হোক, নীরার রাগ করার স্টাইলটা আলাদা। আবির কিছু না বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। নীরা খুব ভোরে ঘুম থেকে উঠে ট্রিনার ড্রেস পরে নেয়। ট্রিনার বাবা নিচে আগে থেকেই উঠে বসেছিল। হাই ড্যাডি। ট্রিনা, তুমি কখন এলে মামুনি? আবিরকে সেরে আসা তোমার উচিত হয়নি। আরে কি, আরে আরে কি বলছো ড্যাডি? আমি তো কাল রাত থেকে এখানেই আছি। নিজের মেয়েকেও চিনতে পারো না? সত্যি করে বলো তো আমি কে? আমি কিছু জানি না। হ্যাঁ দেখো ড্যাডি, আমি আমার মাকেও সেম কথা জিজ্ঞেস করেছি, সেও এড়িয়ে গিয়েছে। এখন তুমিও এড়িয়ে যাচ্ছ। কি সম্পর্ক আমাদের দুজনের? আমরা একই রকম দেখতে কিভাবে? আমি সত্যিই জানিনি নায়রা। তার মানে আমি ধরে নিলাম ট্রিনা তোমার মেয়ে না? না, ট্রিনা আমারই মেয়ে। তাহলে আমি কে? তুমি কে আমি তা জানি, কিন্তু তুমি আমার মেয়ে নও ট্রিনা। তাহলে ট্রিনা কে? ঠিক এই সময় ট্রিনা আবিরের বাসা থেকে পালিয়ে আসে, কিন্তু নীরার ওর বাবার কথা শুনতে পেয়ে লুকিয়ে থাকে। কথা শুনতে থাকে লুকিয়ে লুকিয়ে। ট্রিনার বাবা বলতে শুরু করে। আমার ক্লাস 9-এ থাকতে একটা মেয়ের সাথে প্রেম হয়ে যায়, কিন্তু মেয়েটা আমার সাথে 5 বছরের প্রেমের পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। জানি না তার কি হয়েছিল। অনেক খোঁজ করার পর জানতে পারি সে বিয়ে করেছে আমারই বন্ধুকে।
আমার প্রচুর কষ্ট হয়েছিল সেই দিন, কিন্তু সব কষ্ট মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিছুদিন পর শুনতে পাই তার ছেলে হয়েছে। যে স্বপ্ন আমি দেখছিলাম সেই স্বপ্ন আজ অন্য কারো সাথে পূরণ করছে। আমি আমার বন্ধুকে শত্রু হিসেবে গণ্য করি। প্রতিশোধ এর নেশা উঠে যায় আমার রক্তে। আমার পড়াশোনা শেষ করে বাবার বিজনেসে হাত দিয়েই শুরু করি প্রতিশোধের খেলা। বন্ধু মাহমুদ আর প্রেমিকা হেনার সাথে ভালোই প্রতিশোধ নিতে পেরেছিলাম আমি। মাহমুদ এর ব্যবসায় লস করাতে শুরু করি। আস্তে আস্তে সে এত লস খেয়ে যায় যে সে রাস্তার ফকির হবার দশা হয়ে যায়। তখন হেনা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট ছিল। হেনার জীবন মরণের রাত ছিল সেইটা। হেনাকে হসপিটালে ভর্তি করানো হয়। সেদিন হেনার 2টা মেয়ে হয়। হেনার জ্ঞান ফিরতে অনেক সময় লাগে, আর তখন ডাক্তার এর বিল যত হয় সেটা শোধ করার ক্ষমতা ছিল না মাহমুদ আর হেনার। সেই সুযোগটাই কাজে লাগাই আমি। নার্সকে টাকা দিয়ে মাহমুদের কাছে পাঠাই। নার্স মাহমুদকে বলে, মিস্টার মাহমুদ, আপনার বিল তো অনেক বেশি, 50,000 টাকা, আর আপনি তা শোধও করতে পারবেন না। আর এদিকে একজন পেশেন্টের বাচ্চা মরা অবস্থা, সন্তানের মৃত্যু হয়েছে। আপনি যদি আপনার একটা সন্তানকে বিক্রি করে দিতেন তাহলে তারাও সন্তান পেত, আর আপনারাও টাকা পাবেন। 2 লাখ দিবে বলেছে তারা। মাহমুদ খুব লোভী হয়ে উঠেছিল তখন, তাই নার্স এর সাথে রাজি হয়ে যায়। বিক্রি করে দেয় তার এক মেয়েকে। আসলে সেদিন আমার স্ত্রী মারা যায়নি, কারণ আমি তো বিয়েই করিনি। শুধুমাত্র প্রেমিকাকে পাপ বোধে রাখবো বলেই এই সন্তানটা নিয়ে নিই। হেনা খুব কষ্ট পেয়েছিল সেদিন। নিঃসন্তানকে মাহমুদ এর কাছে বিক্রি করে বলেও আজও মাহমুদকে ক্ষমা করেনি হেনা। আর ত্রিনাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম ঢাকা। কখনো এই শহরে আসতে চাইনি, কিন্তু ত্রিনার মেডিকেলে পড়ার জেদের জন্য তাকে আনতে আমি বাধ্য হই। আর আপনার সেই মেয়ের জন্যই আমাকে রেপের শিকার হতে হয়। আপনাদের প্রতিশোধের আগুনে আমাদের জীবনটা চলে গেল। আজ এক বোন আরেক বোনের সংসার নষ্ট করতে গেছে, আর আপনিও তাতে সায় দিয়েছেন। আমি তো আবির স্যারকে বিয়ে করতে চাইনি। আপনার মেয়ের জন্য আবির আমার সাথে যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা আবিরকে কখনো করব না, আর ত্রিনাকেও কখনো ক্ষমা করব না। আড়াল থেকে তৃণা বের হয়ে আসে। আমি সব শুনেছি ড্যাডি, আমি তোমার মেয়ে না। না রে মা, তুমি আমার মেয়ে ছিলে, থাকবে। না, তুমি আমার বাবা না। তাছাড়া তোমার জন্য আমি কাল নিজের মাকেও অপমান করেছি। নীরাকে তৃণা বলে, আমি ভেবেছিলাম জোর করে ভালোবাসা হয়, কিন্তু না, আমি জোর করে ভালোবাসা পেতে গিয়ে বুঝেছি সেটা আমার জন্য না। আবির স্যার তোমাকে খুব ভালোবাসি নীরা। আমি চলে এসেছি ওই বাসা থেকে। তোমার ভালোবাসা তোমারই আছে। তুমি আর তোমার সন্তান মিলে স্যারের সাথে সুখে থেকো, সুখে থেকো নীরা। জানি আবির আমায় ভালোবাসে বোন। বলে তৃণাকে জড়িয়ে ধরে নীরা। তৃণা এত সত্যি কথা জানার পর পাগলের মতো আচরণ শুরু করে, এরপর অজ্ঞান হয়ে যায়। তৃণার বাবা খুব কান্নায় ভেঙে পড়ে। নীরা, তৃণার বাবা তুষার, সায়রা মিলে তৃণাকে হাসপাতাল নিয়ে যায়। নীরা আবিরকে ফোন দেয়, মা আর ভাইকেও ফোন দেয় নীরা। সবাইকেই সব খুলে বলে ফোনে। আবির নীরার কাছে আসতেই আবিরের কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করে নীরা। নীরা, এত ভেঙে পড়িও না, সব ঠিক হয়ে যাবে। এতগুলো সত্য আমি হজম করতে পারছি না। আহ, সব মানলাম। তৃণার বাবা যা বলেছে তাতে তৃণা তোমার বোন, কিন্তু তোমার মায়ের কাছেও তো সব শোনা উচিত, তাই না? হয়তো উনি বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ, হতে পারে আবির, আপনি ঠিক বলেছেন। আমি মায়ের কাছে এর জবাবদিহি চাইবো। এখন একটু চোখটা মোছো। কাল আমি ছিলাম না আপনার পাশে। জানতাম। সেটা তৃণা বুঝে ফেলে চলে আসে। আমার জন্য টেনশন করেননি? যদি বিপদ হয়ে যেত? না, কেন জানি মনে হচ্ছিল তুমি সেফ আছো। সেফই ছিলাম। উনি আমাকে নিজ মেয়ের মতো যত্নেই রেখেছিল। আচ্ছা, এসব বাদ দাও, তুমি কেমন আছো সেটা বলো। আমি, আপনার সন্তান, সবাই সেফ আছি। তুমি জানতেই কথা। আপনি রিপোর্ট আলমারিতে লুকিয়ে রেখেছিলেন, সেখানে দেখেছিলাম। কাউকে কিছুই বলিনি, কারণ এটা গর্ব করার বিষয় নয়। ওভাবে বলিও না, এটা আমাদের ভালোবাসার সন্তান। সব ভুলে যাও নীরা, শুধু শুধু কষ্ট বাড়বে। নীরা মা ভাই আসে হাসপাতালে। নীরার কাছে সবকিছু শুনেই তৃণা তার বোন, তখন নীরার মা মুখ লুকিয়ে ফেলে।
নীরার মা এতদিন পর তার পুরনো প্রেমিককে দেখে অবাক হয়ে যায়। তুমি চিনতে পেরেছো তাহলে? না চেনার কি আছে? প্রতারক তুমি। তোমার ভুলে যাওয়াই তো কথা। আমাকে প্রতারক বলার আগে উচিত ছিল আমার সাথে কি হয়েছিল সেটা জানা। মা বাদ দাও তো, যা হবার হয়ে গেছে, পরে কথা বলিও। এখন এইসব কিছুই ভালো লাগছে না। নীরা সকাল থেকে না খেয়ে এসব টেনশনে সেও জ্ঞান হারায়। আবির নীরাকে ভর্তি করিয়ে দেয় কেবিনে। দুই বোন দুই কেবিনে ভর্তি হয়ে আছে, আর বাইরে সবাই চিন্তিত। হেনার সাথে তুষারের কয়েকবার দেখা দেখি হলেও কেউ কথা বলছে না কারোর সাথে। হেনা তার ছেলে মাসুদকে বলে ঘরে তার বাবা মাহমুদ একা আছে, তাই মাসুদকে পাঠিয়ে দেয়। হেনা আবিরকেও বাড়ি পাঠিয়ে দেয়। আবির আর কিছু মনে না করে বাসে চলে আসে। দুই মেয়ে এক কেবিনে আছে। দুই মেয়ের মাঝে বসে আছে হেনা, আর এক পাশে বসে আছে তুষার। জানি না দুই মেয়েকে কি এমন বলেছ তাই তারা দুজনেই জ্ঞান হারিয়েছে। পুরোটাই তোমার ওপর দোষ চাপিয়েছে হেনা। চিন্তাও করিও না, ট্রিনা কখনো তোমার মুখ দেখতে চাইবে না। আর কত শাস্তি দেবে তুমি আমাকে? কখনো মন ভরবে না। তুমি তোমার দুই মেয়েকে নিয়ে চলে যাও, আর পারছি না সহ্য করতে আমি। এমন করে বলতে নেই, ওরা তো তোমারই মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। যখন ওরা জানতে পারবে তখন কেউ আমার মুখ দেখতে পারবে না। কিন্তু সব সহ্য করেও পারছি না। এবার সব বলে দিয়ে সবার জীবন থেকে চলে যাব। ভুলেও এই কাজ করিও না। নিজের সাথে সাথে আমার মুখটাও কালি করে দিতে পারলে তুমি। নীরার জ্ঞান ফিরে আসে ওই মুহূর্তে, আর মাকে জিজ্ঞেস করে, কিসের সত্য কথা মা? কি গোপন রেখেছিলে এতদিন? আর কিছু লুকিয়ে রেখো না, সব বলে দাও দয়া করে। ওইদিকে তৃণারও জ্ঞান ফিরে আসে। হেনাকে মা বলে ডেকে ওঠে। দুই মেয়েকে দুই পাশে নিয়ে বসে আছে হেনা। আমি জানি আমার মা খারাপ না। আমার ড্যাডিও খারাপ না, বিশ্বাস করি না। কি হয়েছিল সব খুলে বলো। আমি ক্লাস 9 থেকে তুষারের প্রেমে পড়ি। প্রেম এতটাই গভীর ছিল যে কেউ কাউকে ছেড়ে থাকার কল্পনাও করতাম না। দুজনের সংসার করার স্বপ্ন দেখতাম, একসাথে ঘর বাঁধার স্বপ্ন সব সময় বিভোর থাকতাম। এভাবেই স্কুল শেষ করে কলেজে উঠি, সেখানেও একসাথে ভর্তি হই। সব ক্লাস একসাথে করতাম, প্রাইভেটও একই সাথে পড়তাম, একসাথে ঘুরতে যেতাম। কত রঙিন স্বপ্ন ছিল দুজনের চোখে। হ্যাঁ, ভালোবাসা এতই গভীর ছিল, কখনো চিন্তাও করিনি একে অন্যকে ছাড়া থাকতে হবে। এভাবেই আমরা অনার্সে ভর্তি হই, দুইজন একসাথেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। বেশ খুশিই ছিলাম দুইজনে, কিন্তু সুখ বেশি দিন টিকলো না আর। হঠাৎই হেনা মিসিং হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। সেদিন বাসায় জানতে পারে আমি তুষারের সাথে রিলেশন করি। সেদিন বাবা খুব মেরেছিল। এখনকার মতো তো আর তখন ফোন ছিল না। ঘরে দরজা লাগিয়ে বন্দি করে রাখে। অনেক কেঁদেছিলাম সেদিন। কেউ আসেনি এই চোখের পানিটা মুছিয়ে দিতে। এসব কথা বলনি। বলবো, কিভাবে বলবো? জানতেই পারতাম না কখন সকাল আর কখন রাত হতো। সব সময় বন্দি থেকে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। হঠাৎ একদিন মা এসে বলে গেলেন আমার বিয়ে। আমি না দেখেছি বর, না দেখেছি ঘর। তুষারকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারতাম না তখন। আমার অনিচ্ছায় বিয়ে হয়ে যায় মাহমুদের সাথে। বিশাল ব্যবসায়ী সে, বাড়ি গাড়ি টাকা ধন দৌলত সবই ছিল, কিন্তু আমি কখনোই সুখী ছিলাম না। আমি শুধু তুষারকেই ভালোবাসতাম। বিয়ের রাতে মাহমুদ এসে বলে সে সব জেনে শুনেই বিয়ে করেছে। সে আমাদের প্রেমের কথা বাবাকে বলে দেয়, আর সে প্রেমের কথা সমাজে রটিয়ে দেবে এই ভয় দেখিয়ে বিয়ে করে আমাকে। বিয়ের পর থেকে শুরু হয় মানসিক শারীরিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে করতেই একটা বছর পার হয়ে যায়। 1 বছর পর আমি জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। কিন্তু নির্যাতনের মাত্রা তো কমেনি, কারণ আমার জীবনে অন্য ছেলে ছিল। মাহমুদ কখনোই বিশ্বাস করতো না আমাকে। মার খেয়ে খেয়ে মাসুদের জন্ম হয়। তাও আমাকে শুনতে হয়েছে মাসুদ নাকি আমার পাপের ফসল। মাসুদকে কখনো মাহমুদ নিজের সন্তান হিসেবে মেনেই নেয়নি। হ্যাঁ, এতই যখন অত্যাচার করার ছিল, তাহলে আমার সুখের জীবনটা নষ্ট করার কারণ আমি সত্যি আজও খুঁজে পাইনি। এত কিছু আমাকে কখনো বলনি কেন হেনা? অবহেলা অনাদারে মাসুদ এর বয়স তখন 5 হয়। কখনো আমার মা ছেলে সুখে ছিলাম না। সব সময় সংসারের কাজ করাতো সে, আর আমার
একটু অসাবধানতা হলেই লাঠি ছাটা আমার যেন পাওনা হয়ে গিয়েছিল। কিছুদিনের মাঝেই জানতে পারি মাহমুদ পরনারীতে আসক্ত। এই কথাটা আমাকে মোটেও অবাক করেনি, কারণ যার নিজের চরিত্র খারাপ সেই অন্যকে খারাপ ভাববে। এইভাবে মাসুদের বয়স 6 বছর হয়ে যায়। মাসুদ তখন আমার মার আর নিজের মার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। একদিন সকালবেলা জানতে পারি মাহমুদের গ্রামের সকল পুকুরে মাছ একসাথে বিষ খেয়ে মারা গেছে। 5টা পুকুরে মাছ ছিল। একদিনে এত লস খেয়ে মাহমুদ পাগলের মতো চিৎকার করতে থাকে। সেদিন জিজ্ঞেস করাতে আমাকে কুকুরের মতো পেটায়, বলে আমার জন্যই তার লস হয়েছে। মুখ বুঝে মার সহ্য করেছিলাম। এরপর সেদিন দুপুরবেলা খবর আসে মাহমুদের 3টা গার্মেন্টসের ফ্যাক্টরিতে আগুন লাগে। একদিনে 100 কোটি টাকার লস খাত মাহমুদ। এত লস খেয়ে কিছু করতে না পেরে বাড়িটা বন্ধ রেখে লোন তুলে আবার বিজনেস শুরু করবে ভাবে, কিন্তু পার্টনারের ধোকা দেয়, সব টাকা মেরে নিয়ে পালিয়ে যায়। সেদিন লোনের টাকা দিতে না পেরে 1 মাসের মাঝে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির বাইরে আমি আর মাসুদ বসেছিলাম। তখন খবর আসে মাহমুদ অনেক ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। এই সব ক্ষতির পিছনে আমিই ছিলাম। কি? তোমার ধোঁকা পেয়ে নিজেকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে নিয়েছিলাম তাই। কিন্তু জানতাম না তুমি কত কষ্ট পেয়েছো। শুধু নিজের কষ্ট দেখেছিলাম, আর কিছুই দেখিনি। এরপর একটা লোক এসে চিঠি দিয়ে যায়। চিঠিতে একটা ঠিকানা ছিল, উপশহরের একটি বাড়ির ঠিকানা। সেখানে স্পষ্ট লেখা ছিল আমি যেন একা যাই। মাসুদকে হাসপাতালে বাবার পাশে এক নার্সের দায়িত্ব রেখে সেই ঠিকানাতে যাই। যা দেখলাম বেশ অবাক হয়ে গিয়েছিলাম আমি। এ যে আমার তুষার। এত বছর পর সামনে দেখে হাসবো কি কাঁদবো কিছুই বুঝে হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম আমি। তুষার আমায় অবাক করে দিয়ে বলে, এখন তোমার অনেক বিপদ, তাই না হেনা? আমি কিছু না বলে কেঁদে ফেলি। সে কিছুই না বলার সুযোগ দিয়ে বলে সব কষ্ট দূর হয়ে যাবে একটু ত্যাগ করলে। তুষার সেদিন মাহমুদের সব চিকিৎসার খরচ দিতে চায়। বিনিময়ে একটা শর্ত আছে, মাহমুদকে ডিভোর্স দিতে হবে। কিন্তু এই ডিভোর্সের কথা কেউ জানবে না কখনো। আমি কথা বলতে পারিনি। ডিভোর্স পেপার রেডি ছিল, সেখানে অনেক ভেবে সাইন করে দিই। তুষার মাহমুদের চিকিৎসা আর আমাদের মা ছেলের থাকার ব্যবস্থা করে দেয়। এইভাবে আমি তুষারের পাঠানো টাকাতেই চলতে থাকি। তুষার কখনো তার ঠিকানা আমায় বলতো না, ঠিক সময় মতো টাকা চলে আসতো। এরপর এইভাবেই 1টা বছর কেটে যায়, ডিভোর্স দেয়া পঙ্গু স্বামী আর ছেলেকে নিয়ে। মাহমুদ সুস্থ হবার কোনো আশাই ছিল না, তাও তার সেবা করতাম। মাহমুদ কথাও বলতে পারে না, সাথে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। তাই তুষার একজন কাজের লোক পাঠায়। সেই ছেলেই মাহমুদের সব সেবা যত্ন করত। এরপর একদিন তুষার আমাকে ডেকে পাঠায় এক ঠিকানাতে। আমি যেন পুতুল হয়ে গিয়েছিলাম। তুষার যা বলতো তা শুধু করতাম, কিন্তু তুষারকে কিছুই বলতাম না। সেই দিন তুষার একটা কাগজে সাইন করতে বলে, আমি করে দিই। এরপর চলে আসার সময় আর আসতে পারিনি। তুষার আমায় কাছে টেনে নেয়, কিন্তু সকালবেলা আমাকে বের করে দেয়। এইভাবে সে প্রায় আমাকে ডেকে পাঠাতো সেই ফ্ল্যাটে। আমি যেতে বাধ্য ছিলাম, কারণ আমি পড়াশোনা বেশি করিনি, না করি কোনো চাকরি। এইভাবে চলার কিছুদিন পর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। আমি কখনো তুষারকে এই খবর দিইনি, সে নিজেই জেনে নেয়। সব সময় খোঁজ রাখতো সেইভাবেই হয়তো। ডেলিভারির ডেট এগিয়ে আসে। আত্মহত্যা করতে চেয়েও পারি না, কারণ সন্তান পেটে নিয়ে মরলে পাপ হবে। তাই জীবন্ত প্রাণ মারতে চাইনি আমি কখনোই। প্রায় দিনই চিঠি আসতো যেন নিজের খেয়াল রাখি, কখনোই যেন মাহমুদের ঘরে না যাই। এরপর যেদিন পেন ওঠে, মাসুদই আশেপাশের মানুষ ডেকে হাসপাতালে নিয়ে যায় আমাকে। মাহমুদ অসুস্থ হলেও বেশ ভালোই করেই বুঝে গিয়েছিল আমি আর তার নেই। আমিও তার ঘরে ভুলেও যেতাম না, তাই সে জানতো না আমার মা হওয়ার খবর। নার্স আমায় এসে বলল আমার 2টা মেয়ে হয়েছে। আনন্দিত হতে পারিনি সেই দিন, কারণ যাকে একদিন ভালোবাসতাম তার পাপের ফল এই সন্তান। না, পাপের না, ওরা 2জন আমার বৈধ সন্তান। কিভাবে? লাস্ট যেই দিন একটা পেপারে সাইন করা, সেটা
তোমার আমার বিয়ের পেপার ছিল, তোমাকে কখনো জানাতে চাইনি রাগের জন্য। এরপর তুষার নার্স দিয়ে একটা মেয়েকে নিয়ে চলে যায়। চিঠি লিখে যায় স্মৃতি হিসেবে নিয়ে গেলাম। ভেবেছিলাম আর কখনো হয়তো খোঁজ নেব না, কিন্তু আজ অবধি আমার সব খরচই আসে তুষারের কাছ থেকে। মায়ের জীবনের গল্প শুনে দুই মেয়ের চোখে জল ছিল। নীরা মায়ের কাছ থেকে উঠে গিয়ে বাবা বলে জড়িয়ে ধরে তুষারকে। আমাকে ক্ষমা করে দিও, এতদিন নিজের আরেক মেয়েকে আদর দেইনি তাই। তুষার নীরাকে বলে, ড্যাডি, আমি যে আমার বাবাকে ফিরে পেয়েছি এটাই অনেক। আর আমার বাবা না বুঝি? ট্রিনা আমায় যখন তোমার কথা বলেছিল তখনই বুঝেছিলাম তুমি যমজ দ্বিধায় একই রকম হয়েছ, কিন্তু যখন ট্রিনা তোমার বরকে চায় তখন খুব কষ্ট পেয়েছিলাম যে দুইটা মেয়ে সব পছন্দ একই কেন হলো। এরপর আর দেরি না করেই চলে আসি ট্রিনার কাছে। আবিরের সম্পর্কে সব খোঁজ খবর নেই, আগে আবিরের মম ড্যাডের সাথে দেখা করতে তাদের সব খুলে বলি। এরপর ট্রিনাকে খুশি করতে আবিরের কাছে ট্রিনাকে যেতে দিলেও সব ঘটনা আবিরকে খুলে বলি বিয়ের অনুষ্ঠানের দিন রাতেই। তাই আবির খুব একটা টেনশন করেনি তোমাকে নিয়ে। নীরাকে এই কথাগুলো বলেই ত্রিনাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি চাইনি তুমি তোমার বোনের স্বামীকে ভালোবাসো। যাই হোক, নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। সরি বাবা, মাফ করে দিও বোন। ত্রিনা দুইজনকেই বলে। অনেক রাত হওয়াতে দুইজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে এক বেডে। আর একটা বেডে তুষার আর হেনা বসে গল্প করতে করতে সকাল হয়ে আসে। সেই খেয়াল নেই তাদের, পুরনো ভালোবাসা যেন ফিরে এসেছে, সব ভুল বুঝাবুঝি দূর হয়ে গেছে যেন। হেনা কথা বলতে বলতে তুষারের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর তুষারও পুরনো ভালোবাসার মানুষের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। দরজা লক করা ছিল না, তখনই মাসুদ এসে মাকে অন্য লোকের কাঁধে মাথা রাখতে দেখে রাগান্বিত হয়ে যায়। বাবা, আহ কি প্রেম! আমি আগে জানতাম না আমার মা চরিত্রহীনা। হেনার ছেলে মাসুদ। হেনার ঘুম ভেঙে যায়। নীরা ত্রিনাও একসাথে জেগে ওঠে। সবাই শুনতে পায় মাসুদের জঘন্য কথাটা। এটা শুনেই হেনার চোখে পানি চলে আসে। তুমি না জেনে মাকে দোষ দিতে পারো না ভাই। মাসুদ কখনো নীরাকে সহ্য করতে পারতো না, আর আজ তো আরও সহ্য করছে না। তুই চুপ থাক। নিজের মাকে একটা লোকের পাশে দেখে তোর খারাপ না লাগতে পারে, আমার ঘৃণা হচ্ছে। এই লোকটাই আমার বাবা, আর আমার বাবাও আর আমার মাও কোনো দোষ করেনি। আরে বাহ, একটা অচেনা লোক এখন তোর বাপ হয়ে গেল। কি ক্যারেক্টার তোর মায়ের! তোমার চরিত্র দেখে তোমার বাবার মতোই হয়েছে, না বুঝে অন্যকে দোষারোপ করছো। এই চুপ করো তোমরা, এটা হসপিটাল, এখানে এমন করতে নেই। বাবা মাসুদ, তোমার সাথে জরুরি কথা আছে, বাইরে এসো, সব বুঝিয়ে বলছি। এই লোক, আপনি চুপ থাকেন। এরপর নিজের মাকে বলে, আর আপনার মতো মহান মাকে যেন আমাদের বাড়িতে আর না দেখি। এটা বলেই মাসুদ বের হয়ে চলে যায় ওদের কেবিন থেকে। হেনা এইসব শুনে প্রচুর কান্না করে। এরপর ত্রিনা মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। ত্রিনা খুব জেদি ছিল, আর এইসব দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। একটু অস্বাভাবিক আচরণ বেরিয়ে চলেছে ত্রিনার। ত্রিনা বাবার সাথে জেদ ধরে মাকে নিয়ে বাড়ি ফিরে যাবে। হাসপাতালে আর থাকবে না সে। তাই তুষার সব বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আবিরকেও জানিয়ে দেয় তুষার তুই বোন আজকের দিনে একসাথে থাকতে চেয়েছে। তাই আবির আর নীরাকে নিতে যায় না, শুধু ফোন করে নীরাকে। হ্যালো মাই ডিয়ার ওয়াইফ, বাবা মা আর বোনকে পেয়ে মনে হয় আমায় ভুলেই গেলে। কি যে বলেন না আপনি, আপনাকে ভুলি কেমন করে? তবে কথাগুলি মন খারাপ করে বলে নীরা। কি ব্যাপার, এত মন খারাপ কিসের জন্য? আপনি কেন জানি সব কিছুই আগেই বুঝে ফেলেন। তোমার মতো তো আর পচা নই, ভালোবাসি তোমাকে, বুঝতে হবে। যাই হোক, কি হয়েছে বলো। নীরা ভাইয়ের কথা খুলে বলে আবিরকে। এর মাঝেই ত্রিনা এসে ফোনের কাছে মুখ নিয়ে বলে, সরি দুলা ভাই, আপনার থেকে আপনার বউকে ছিনিয়ে আনা উচিত হয়নি। খুব মিস করেছেন বুঝি বউকে? তিনজনই হেসে ওঠে এই কথাতে। এদিকে বাসায় সবাইকে নামিয়ে দিয়ে তুষার কি যেন কাজে গেছে, তাই হেনা দুই মেয়ে আর সাইরার সাথে গল্প করছে। আর এদিকে মাসুদ মনে মনে খুবই রেগে আছে। বাবার পাশে গিয়ে বসে প্রতিজ্ঞা করে মায়ের এমন প্রতারণার প্রতিশোধ সে নিবে। তুষার নিজের ভুলের জন্য কিছু কাজ করে কোর্টে গিয়ে বাসায় এসে একটা চিঠি লেখে মাসুদের নামে। সেটা আবার পাঠানোর ব্যবস্থা করে
এসে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। একদিন নীরা মা আর বোনের কাছে থাকার পর আবির এসে নীরাকে নিয়ে যায়। ট্রেনা আর ওর মা থাকে আর সায়রা আছে। তিনজন বসে গল্প করছিল। এই সময় একটা খারাপ নিউজ আসে বাসায়। এতে ট্রেনা আর হেনা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। তাড়াতাড়ি হাসপাতালে যায় দুইজন। এদিকে নীরা আর আবিরকেও ফোন দিয়ে জানায় খারাপ সংবাদটার কথা। নীরা এটা শুনে খুব কষ্ট পায় আর তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায়। আবিরকে সহ মাসুদের কাছে চিঠি আসে, ঠিকানা নাই, তাও সে সেটা খুলে পড়তে শুরু করে। তুষার মাসুদকে সবকিছু জানিয়ে দেয় সে চিঠিতে। এমনকি তুষারের জন্য মাহমুদের যতটা সম্পত্তি লস হয়েছে সেগুলোর সমপরিমাণ সম্পত্তি মাসুদের নামে লিখে দেয় তুষার। মাসুদ সবকিছু পড়ে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ক্ষমা চাওয়ারও আর সুযোগ নেই মাসুদের। কি করবে বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে পড়ে মাসুদ। তুষারের গাড়ির ব্রেকটা নষ্ট করে দেয় মাসুদ। তুষার গাড়িতে ওঠার পরেই ব্রেকের জন্য দুর্ঘটনা ঘটে। মাথায় প্রচুর আঘাত পায় তুষার। এছাড়া হাতের দুইটা হাড় ক্যাপচার, দুই পায়ে ক্যাপচার, সাথে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। এত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তুষার মৃত্যুর সাথে লড়ছে। নীরা বাবা থেকে দূরে থেকেছে বলেও কষ্ট পেলেও ট্রেনার কষ্টটা ছিল বেশি। বারবার জ্ঞান হারাচ্ছে আর পাগলের মতো প্রলাপ বকছে। ট্রেনার হাহাকার মা বোন মিলে কেউ থামাতে পারছে না। এদিকে মাসুদ এসে লুকিয়ে লুকিয়ে সবার আহাজারি দেখছে, কিন্তু সামনে আসছে না। আসলে কি বলবে সে? অ্যাক্সিডেন্টটা তো হয়েছে তার জন্যই। যে বাবা তাকে আর তার মাকে অত্যাচার ছাড়া কখনোই ভালোবাসেনি, তার জন্য প্রতিশোধ নিতে গিয়ে যে মানুষ তাদের ভরণ পোষণ চালিয়েছে তাকেই খুন করার চেষ্টা, এটা মহা অন্যায় হয়ে গেছে। নিজের মাঝে প্রচুর অনুশোচনা জন্মেছে। নীরা মাসুদকে দেখতে পেয়ে এগিয়ে আসে। ভাই তুমি এসেছো? বাবা খুবই অসুস্থ, আর রাগ করে থাকিও না প্লিজ। মাসুদের চোখ দিয়ে আজ পানি ঝরছে। যে বোনকে কখনো আদর দেয়নি তাকে জড়িয়ে ধরে খুব কাছে আর কান্না মুছে বলে, মাফ করে দিস। কেন, কি করেছো তুমি? কেন মাফ চাইছো? খুব বড় অন্যায় করে ফেলেছি রে। বাবার মতো ওই লোকটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম। কি বলছো তুমি? আমি এগুলো বিশ্বাস করতে পারছি না। বাবাকে তুমি, না এটা হতে পারে না। আমাকে পুলিশে দে, তুই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এই কথা আর কাউকে বলিও না। আমার ভাইয়ের ক্ষতি আমি কিভাবে চাই বলো? মা তোমাকে অনেক ভালোবাসে। এখন তোমার উচিত মা আর তোমার আরেক বোনের দিকে খেয়াল রাখা। ট্রিনা খুব ভেঙে পড়েছে। মাসুদ এগিয়ে যায়, সবার কাছে নিজের কষ্ট প্রকাশ করে। হেনাও ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে খুব। আবির নীরার কাছে এসেছে। নীরা আবিরকে দেখে আবিরের কোলে গিয়ে কান্না শুরু করে। এত টেনশন করো না নীরা, দেখিও বাবাও ঠিক হয়ে যাবে। এতদিন পর বাবাকে দেখলাম, আর বাবা কি না কথা বলতে পারে না। সব তো ঠিক হয়ে যাবে, চুপ করো, একটু ধৈর্য ধরো প্লিজ। বোনের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বারবার জ্ঞান হারাচ্ছে। আর এখন জ্ঞান গেছে, ফিরছে না। পাশের কেবিনে ভর্তি করা হয়েছে। আমি সবাইকে বলে দিয়েছি, স্পেশাল কেয়ার নিবে সবাই। দেখিও সবাই সুস্থ হবে। এখন ভেঙে না পড়ে দোয়া করো, এটাই সবার জন্য মঙ্গলজনক হবে। এইভাবে 10 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু অবস্থার উন্নতি কারোই হয়নি। তুষার আইসিইউতে অজ্ঞান হয়ে আছে। সব রকম চিকিৎসা তার চলছে। আর বুবার জ্ঞান ফিরলেও কথা বলা বন্ধ হয়ে গেছে। শুধু সবার দিকে তাকিয়ে থাকছে, মাঝে মধ্যে একা একাই কথা বলছে। আর হেনার কথা অনুযায়ী মাসুদ তুষারের সব ব্যবসা দেখছে। ট্রিনাকে নিয়ে কি করবে এখন? ওকে একবার সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলে ওর জন্যই ভালো হতো। কি বলছো? বোন কি পাগল নাকি? পাগল হয়নি, মানসিকভাবে ভেঙে পড়েছে। আর ওর চিকিৎসা এখনই না করালে ওর আরও ক্ষতি হয়ে যেতে পারে। কার কাছে নিয়ে যাবে? সবচেয়ে বড় সাইকোলজিস্ট তো সাইফ আহমেদ। কিন্তু কেন, ওনার কাছে নিলে নিবে, কিন্তু কেন বলছো? না কিছু না, পরে একসময় বলবো। তিনার জন্য ওনার কাছে কালই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখি তাহলে। মাসুদকে এখন অনেক কাজ সামলাতে হচ্ছে। এত বড় বিজনেস অন্য কারো হাতে দিলে শুধু লসই খাবে, তাই নিজেই সব চালাবে ভাবে। বোনদের অংশ তার অংশ, সব কিছুই এখন তাকে ম্যানেজ করতে হচ্ছে। আর হেনা একবার তুষারের কেবিনের সামনে দাঁড়িয়ে কাঁদে, আবার ট্রেনার সামনে গিয়েও কাঁদে। আবির নীরা এসেছে সাইকোলজিস্ট সাইফ আহমেদের কাছে। ট্রিনা অনেক ডিপ্রেশনে আছে।
সেটা ডাক্তার সাহেব বললেন। ভেতরে রুগীর সাথে একজন যাবে, তাই আবির বাইরে বসে থাকে আর নীরা ভেতরে যায়। ট্রেনার হয়ে নীরাই সব কথা বলে ডাক্তারকে। ডাক্তার সাহেব দুই বোনের দিকেই তাকিয়ে আছেন। দুজনেই হুবহু দেখতে আর অসম্ভব দেখতে সুন্দরী দুইজন। ডাক্তার 15 দিনের ঔষধ দিয়েছে তৃণাকে, আর 15 দিন পর তৃণাকে আবার দেখতে যায়। আবির, নীরা আর তৃণাকে নিয়ে তৃণাদের বাসায় যায়। আসলে তৃণাকে জানতে দিবে না, তাই তুষার বলেছিল এটা ভাড়া বাসা, কিন্তু এটা তুষারেরই বাসা। মাসুদও বিজনেস সামলানোর জন্য এই বাড়িতে থাকছে, আর মাহমুদকে দেখার জন্য তো নার্স থাকেই। সেটা নিয়ে মাসুদের কোনো মাথা ব্যথা আর নেই। তুষারের অবস্থা ভালো হয়নি এখনো, লাইফ সাপোর্টে বেঁচে আছে। 25 দিন হয়ে গেল। তৃণা ওষুধ খেয়ে একটু কথা বলছে সবার সাথে, কিন্তু কিছুক্ষণ পর পর ড্যাডি তুমি কোথায় বলে কান্না করে আবার চুপ হয়ে যায়। এখন একটু হলেও মা বোনকে চিনতে পারছে তৃণা। কিছুদিন তো নীরাকেও ও রায়না ভাবতো, নীরার সামনে গেলেও ভাবতো ও রায়না এসেছে, তাই নীরাকে বলতো। অনেকটা ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে তৃণা এখন। নীরাও তৃণাকে নিয়ে খুব চিন্তিত। এতদিন পর বাবা আর বোনকে পেয়ে বাবা হাসপাতালে, আর বোন তৃণা পাগল হয়ে যাচ্ছে। এত সব টেনশনে নীরা আবিরকে এতটুকু সময়ও দিতে পারছে না। আজ আবিরের অনেকগুলি ক্লাস নিতে হবে, তাই আবির নীরাকে সঙ্গ দিতে পারেনি। নীরা একাই তৃণাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাইফ আহমেদের সামনে বসে আছে নীরা আর তৃণা। সাইফ প্রথমে দুই বোনকে দেখে নেয় কিছুক্ষণ। তৃণাকে বেশি ভালো করে পর্যবেক্ষণ করে সাইফ। তৃণা হালকা গোলাপি রঙের টপস পরেছে, আর চুলগুলো পিছনে বাঁধা। ঠোঁটে তেমন কিছু দেয়নি সে, এমনিতেই সুন্দরী। ড্রেসের জন্য তাকে বেশি সুন্দরী লাগছে। তারপর তৃণাকে জিজ্ঞেস করে, এখন কেমন আছেন? জি, কিছুটা ভালো। কণ্ঠে হালকা ভয় মেশানো। আপনি আমাকে এত ভয় পাবেন না। না না, ভয় না, কথা বললেই এমন হয়ে যাচ্ছে। মানুষের জীবনে কখনো কখনো অনেক কিছুই ঘটে, আর সেটাকে মেনে নেওয়াটাই উত্তম। আপনাকে আজ আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই, দেখবেন ভালো লাগবে। কি আপনি যাবেন তো? তৃণা মাথা ঝুঁকিয়ে না বলতে চায়। তখন নীরা তৃণার হাত ধরে থামিয়ে দিয়ে ডাক্তারকে বলে ওর একমাত্র বোনের ভালোর জন্য যেটা দরকার সেটাই যেন করে। তৃণা ও নীরার কথার সাথে একমত হয়ে গেল। নীরাকে চেম্বারে বসিয়ে রেখে তৃণাকে নিয়ে হাসপাতালের ভেতরে গেল। তৃণাকে সাইফ সবার সাথে কথা বলতে বলে। তাদের মাঝে এক একজনের এক এক অসুখ। তৃণা সবার সাথেই কথা বলা শুরু করে। প্রথমে এক বয়স্ক মহিলার সাথে কথা হয়। মহিলা বলে তার বাবা মা কেউ ছিল না, কিন্তু ভাগ্যক্রমে বড়লোক ছেলের সাথে বিয়ে হয়। সেইখানে তার 3টা ছেলে আছে, কিন্তু ছেলেরা তাকে অবহেলা করতে করতে পরে আর খোঁজ নেয়নি। তৃণা নিজের কষ্ট বলে ওই মহিলাকে, নিজের দুঃখ শেয়ার করে নিজেকে একটু হালকা লাগছে। পরে আরেকজনের কাছে যায়। মহিলার 2 পা নেই, তাও সে হুইল চেয়ারে বসে ফুটবল খেলছে, ছবি আঁকতে পারে, সবার সাথে বেশ হাসি খুশি আছে। তৃণা ওনার সাথে কথা বলে বেশ আনন্দিত হয়। মনে মনে ভাবে বাবা নাই তো কি হয়েছে, আরও তো আছে, মা আছে, বোন আছে, তাদের জন্য তো নিজেকে মানিয়ে নিতে পারে। বাবা বাবা করে মা বোনকে কতই না কষ্ট দিচ্ছে সে। বেশ অনেকের কষ্ট দেখে নিজের কষ্ট খুব কম লাগছে তৃণার। তখনই সাইফ এসে বলল, এখন কেমন লাগছে? জি, বাবার জন্য মা বোনকে এত কষ্ট দেওয়া উচিত হয়নি। আপনি মেডিকেল স্টুডেন্ট, ভালো ছাত্রী, আপনার জন্য ভালো ক্যারিয়ার অপেক্ষা করছে। আপনার কি বিপদে ভেঙে পড়া সাজে? আপনি অন্যকে বোঝাবেন, কখনো নিজে ভেঙে পড়বেন না। আমি এখন অনেকটাই বুঝতে পারছি। ক্লাস শুরু হওয়ার পর তো আর মনোযোগই দেইনি, কিন্তু পড়াশোনা তো করতেই হবে। সাইফ এত বছর পড়াশোনা করেছে, বিদেশেও গেছে, তার কত বড় বড় ডিগ্রি, কিন্তু কখনো কোনো মেয়েকে তার ভালো লাগেনি। অথচ এই মেয়েটাকে খুব ভালো লাগছে সাইফের। কথায় কথায় মেয়েটাকে সাইফ নিজের কার্ড দিয়ে দেয়, বলে যখনই ডিপ্রেশনে থাকবেন ফোন করবেন। সাইফ প্রফেশনাল কার্ড না দিয়ে পার্সোনাল কার্ড দিল। সাধারণত সবাইকে এই নাম্বার দেয় না। দুইজনে চেম্বারে ফিরে আসে। নীরা বোনকে হ্যাপি দেখিয়ে খুব আনন্দিত হয়। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে দুইজন বাসায় ফিরে। তৃণাকে নামিয়ে দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে নীরা আবিরের বাসায় ফিরে যায়। এত পরিশ্রম করে নীরাও খুব ক্লান্ত হয়ে গেছে। বাসায় ফিরে নীরা অসুস্থ হয়ে পড়ে। রুমানা খালা এসে নীরার সেবা করে ঠিক করে। আবির সারাদিন পর বাসায় এসে নীরাকে বেডে দেখে চমকে যায়। কি হয়েছে, খুব ক্লান্ত তাই না? আসলে হ্যাঁ, কয়দিন যা যাচ্ছে তোমার উপর দিয়ে,
এভাবে চলতে থাকলে তুমি আরও অসুস্থ হয়ে পড়বে। আমি যতক্ষণ থাকি তোমার কোনো ক্ষতি হতে দিব না। বিকেলে বান্ধবী মিশির চেম্বারে গিয়ে দেখে আবির। নীরা খুব অবাক হয়। আবিরের কাছে কিছু চাওয়ার আগেই সব পেয়ে যাচ্ছে। আর তৃণাও প্রায় সময়ই সাইফের সাথে কথা বলছে। তৃণার খুব ভালো লাগে সাইফকে। ওর সাথে কথা বললেই সব হতাশা দূর হয়ে যায় তৃণার। তুষারের মাথায় আঘাত লাগার জন্য ব্রেন অনেকটা নষ্ট হয়ে গেছিল। তাও সবাই আশা নিয়ে চিকিৎসা চালিয়ে যায়। আরও 8 মাস পার হয়ে যায়। আবিরের ভালোবাসায় নীরার জীবন খুব সুখের ছিল। আর তৃণাও সাইফের সাথে কথা বলে বেশ হ্যাপি। কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু ভালোবেসে ফেলেছে সেটা দুজনের মনের মাঝে রাখে। তৃণা মানসিকভাবে পুরোপুরি সুস্থ এখন। আর মাসুদ সব দেখাশোনা করছে। হেনা মাসুদের বিয়ে দিয়ে দেয় এক মেয়ের সাথে। মাসুদ আর ওর বউ মিতু বেশ সুখের সংসার। নীরার ডেলিভারির ডেট হয়ে যায়। আবির তাড়াতাড়ি করে মিশির হাসপাতালে ভর্তি করেন নীরাকে। সেখানে নীরার কোল জোরে আসে পিচ্ছে একটা ছেলে পাবো। নীরার জ্ঞান ফিরলে সন্তানের মুখ দেখে বেশ হ্যাপি হয়। চোখ দিয়ে পানিও ঝরে। আনন্দের পানি কি যন্ত্রণার সেটা বোঝে না নীরা। নীরা বাসায় ফিরে বোনের ছেলেকে দেখতে তৃণাও আসে। বাড়িতে আবিরের মা, বাবা, তৃণা, হেনা, মাসুদ, মিতু সবাই এসেছে ছোট্ট বাবুকে দেখতে। সবার মাঝেই আনন্দ। রুমটা একটু খালি হতেই হেনা নীরাকে বলে, ট্রিনার যে কি হয়েছে সব সময় ফোনে কথা বলছে। মা, প্রেম করছে মনে হয়। কার সাথে? সাইফ। তোকে বলেছে ট্রিনা? এগুলো বলা লাগবে কেন? আমি কয়েকদিনের মাঝেই আবিরের সাথে এ ব্যাপারে কথা বলবো। ওকে, তাই বলিস। আবিরের বাবা মা নাতিকে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে আছেন। সব সময় নাতির খবর নেয়। এতক্ষণ আবিরকে যতটা সময় দেয়নি ব্যস্ততার জন্য, নাতিকে আর আবিরকে সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করছে। রাত্রে শোনো, একটা কথা ছিল। বলে ফেলো। তোমার সব কথা শোনার জন্য বান্দা হাজির। এইভাবে বলছো কেন? ভালোবেসে বলছি। বলেই নীরার কপালে আবির কিস করে। আবিরের বেশ ইচ্ছে করে নীরার সাথে খুনসুটি করতে, কিন্তু নীরা এসব পছন্দ করে না। এবারও নীরা আবিরকে সরিয়ে দেয়। তোমার প্রবলেমটা কি? শুধু আমার সাথে ফাজলামি না করলে বুঝি তোমার চলেই না? এত রাগ করছো কেন? ওকে সরি, আর হবে না। কাজের কথা বলো। কিছু না, যাও সামনে থেকে। আবিরকে নীরা কখনোই মন থেকে মেনে নেয়নি, তাই সহজে আপন করে নিতে পারে না। প্রায় সময় অপমান করেছে আবিরকে, শুধুমাত্র একটাই কারণ, আবির নীরার কথাতে অপমান বোধ করে, তাও প্রকাশ করে না কখনো। নিজের অপরাধ বোধে নীরা তাকে হেলা করে সেটা সে জানে, তাই ঘুরে ঘুরে নীরার কাছেই যায়। নীরা বাইরে সবার সাথে হ্যাপি কাপলের অভিনয় করলেও আবির যখন একা থাকে ভালো বিহেভ কখনোই করে না। অনেকদিন পর তুষার চোখ খুলে দেখে অনেক আঘাত সহ্য করে কেউ সাধারণত বাঁচতে পারে না, কিন্তু তুষারের জ্ঞান ফিরেছে। এই খবরে সবাই হাসপাতালে যায়। আস্তে আস্তে মিস্টার তুষার রিকভারি করছে, ডাক্তার বলেন। এই কথাতে সবাই খুব আনন্দিত হয়। কিন্তু উনি সবাইকে হয়তো চিনতে পারবেন না। আনন্দের হাসিটা দমে গেল। এতদিনের আশা আর পূরণ হলো না। তৃণাকে সাইফ ফোন দেয়। এখন কি করছো ম্যাডাম? সকাল থেকে খোঁজ নেই কেন? কিভাবে খোঁজ নিতাম? বাহ, ভুলেই গেছো। তা নয়, বাবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডাক্তার সাহেব বলেছে কাউকে চিনতে পারবে না। সে যে তোমাদের মাঝে আছে এটার জন্য শুক্রিয়া করা উচিত, তাই না? জি, আমি শুধু শুধু ওভার রিঅ্যাক্ট করি। তা ম্যাডাম, সামনে তো এক্সাম, পড়াশোনা তো করো নাই নিশ্চয়ই? এত সব ঝামেলাতে ক্লাস ঠিকমতো করতে পারিনি, তাই। আজ থেকে কথা কম, শুধু পড়াশোনা হবে। সাইফ তৃণাকে পড়াতে থাকে। এতে তৃণার জন্য বেশ ভালো হয়। সাইফ অনেক ভালো বোঝাতে পারে। নীরা আবিরকে দূরে সরিয়ে রাখতে চাইলেও আবির সবসময় নীরার পাশে থাকার চেষ্টা করে। তাই নীরার পরীক্ষার জন্য আবির নিজ থেকে অনেক হেল্প করে। এতে নীরার ভালো লাগলেও মনের মাঝে পুষে রাখা রাগ থেকে আবিরকে দূরে রাখে। এত কিছু না ভেবে নীরা আবিরকে বলে দেয়, এবার সাইফের সাথে কথা বলা উচিত। কোন সাইফ? কেন ভুলে গেলে? তৃণার ডাক্তার। কি ব্যাপারে কথা বলবো বলো? তৃণার সাথে সাইফের বিয়ের ব্যাপারে। তুমি কি পাগল হয়ে গেছো? এখানে পাগল হবার কি হয়েছে শুনি? এই বিয়ে কিছুতেই সম্ভব নয়। কারণ কেন? বিয়েটা হলে প্রবলেমটা কি? সাইফকে তো ভালোই লেগেছে। তৃণা খুব হ্যাপি হবে বিয়েটা হলে।
তুমি ভাবছো ত্রিনা হ্যাপি হবে, কিন্তু আসলে সেটা হবার নয়। বাদ দাও এসব। তোমার এক্সাম খুব শীঘ্রই। কিছুদিন পড়াশোনা অন্তত করতে হবে। প্রেগন্যান্সির জন্য, বাবার জন্য, আরও অনেক কারণে তুমি একেবারে ভেঙে পড়েছো। এখন আবার সব কিছু ঠিক করতে হবে। আমি আছি তোমার পাশে সব সময়। সব ঠিক হয়ে যাবে। দেখো আবির, আমি আমার কথা শুনতে চাচ্ছি না। আগে বলো সাইফের কি প্রবলেম। হ্যাঁ বলবো, তার আগে তোমার এক্সামটা শেষ হোক, সব বলবো। এখন বলে তোমার পরীক্ষা খারাপ করতে চাই না আমি। ওকে, আমি পরে শুনতে চাই সব কিছু। 2 মাস ভালোভাবে পড়ে ওরা বোনের এক্সাম শেষ হয়। নীরার ইচ্ছে করে আবিরকে ভালোবাসতে, কিন্তু ইগোর জন্য আবিরকে ইগনোর করে। আবির অনেক হেল্প করেছে নীরাকে, সবসময় গাইড দিয়ে পড়াতো। আর আবির আর নীরার ছেলের জন্য একজন নার্স ঠিক করে রাখে। নীরার পরীক্ষার যেন কোনো ক্ষতি না হয় তার সব ব্যবস্থা করেছিল আবির। সাইফ ও ত্রিনার পরীক্ষার জন্য সব রকম হেল্প করে। ত্রিনার সব এক্সাম ভালো হয়, তাই সাইফকে ফোন করে ত্রিনা। ডক্টর, করছেনটা কি? এই তো মিসেস ডক্টর, তোমার কথা ভাবছি। কি যে বলেন না আপনি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমার সব এক্সাম ভালো হয়েছে, আর সব কিছুই সম্ভব হয়েছে আপনার জন্য। তা আমার গিফটটা কোথায় ম্যাডাম? কিসের গিফট? বারে, আমি এত কষ্ট করলাম আর আমার গিফট থাকবে না, তা হয় নাকি? ওকে, কি চাই আপনার বলুন, আমি অবশ্যই দিব। তোমাকে মানে? দেখা করতে চাই একবার। ওকে ডান। কোথায় আসবো বলুন? মুক্ত মঞ্চের পাশে যে রেস্টুরেন্ট, সেখানে আসো। ওকে ডক্টর। সাইফ এই প্রথম ট্রিনাকে দেখা করতে ডাকে। ট্রিনা মায়ের সাহায্য নিয়ে প্রথমবারের মতো শাড়ি পরেছে। লাল শাড়ি পরে ট্রিনাকে অপসরের মতো সুন্দর লাগছে। চোখে গাঢ় কাজল দিয়েছে, হাত ভর্তি লাল চুড়ি, ম্যাচিং গহনা পরেছে, চুলগুলো খোপা করে বেঁধেছে। সাইফ একভাবে তাকিয়ে আছে ট্রিনার দিকে। এইভাবে তাকালে তো নজর লেগে যাবে, তাহলে তো আমি কালো হয়ে যাব। তখন কিন্তু আর তাকাবেন না আমার দিকে। সরি। কেন? ও বুঝেছি, যে ডক্টর সবার চিকিৎসা করে, আজ বুঝি তার চিকিৎসা আমাকেই করা লাগবে। সাইফ ট্রিনাকে চমকে দিয়ে সবার সামনে প্রপোজ করে, আর একটা ডায়মন্ডের রিং ট্রিনার হাতে পরিয়ে দেয় সাইফ। ট্রিনা এত খুশি হয় যে আনন্দে চোখে পানি চলে আসে। সাইফ ট্রিনার চোখের কাজল নিয়ে গলায় মাখিয়ে বলে, আর কারো নজর লাগবে না, এখন থেকে তুমি শুধু আমার ট্রিনা। ট্রিনা সাইফের বুকে শান্তি খুঁজে নেয়। মাসুদ বাবা হতে চলেছে, সেই খুশির খবরে আনন্দে আছে। এরই মাঝে তুষারকে হুইল চেয়ারে করে বাসায় আনে। তুষার এখন অনেকটাই সুস্থ আগের চেয়ে। এরই মাঝে ট্রিনা ফিরে এসে সবাইকে খুশির সংবাদটা জানায়। তুষার ব্রেন ড্যামেজ হলেও মেয়েকে চিনতে পেরেছে সে, তাই মেয়ের খুশির খবরে তুষারও খুশি হয়। নীরাকে ফোন দিয়ে সবটা জানায়। নীরাও বেশ খুশি হয় গুড নিউজটা শুনে। জানো আজ কি হয়েছে? বলো। ত্রিনাকে সাইফ আংটি পরিয়েছে আজ। কি? এমন করছো যেন এটা হতেই পারে না। হতে পারে না, এটা সাইফের চাল। তোমার বোনকে শাস্তি দিতে চায় তারা। কিসের শাস্তি? অপমানের। আমি শিওর সাইফের মনে প্রতিশোধের আগুন জ্বলছে, আর না হয় ওর বোন করাচ্ছে এইসব। এই পরিবারটাকে ওরা ধ্বংস করে দিতে চায়। কিসের প্রতিশোধের কথা বলছো আবির? আচ্ছা, কাল বলবো। এখন কি সমস্যা? এখন একটা প্রবলেম আছে। কি? তোমার পিছনে একটা আরশোলা। বলে দৌড়ে এসে আবিরের সাথে ধাক্কা লেগে দুজনেই বিছানায় পড়ে যায়। আবিরের উপরে নীরা কিছুক্ষণ ধ্যানের মতো পড়ে থাকে। কি দেখছো? কিছু না। বলে উঠতে গিয়ে আবির আবারও টান দেয় নীরাকে। নীরার কপালে গালে অনেকগুলো কিস করে, এতে নীরাও পাগলের মতো হয়ে যায়। আবিরের থেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরে আর করে না। আবিরের আদর উপভোগ করতে থাকে। ক্লান্ত শরীরে নীরা কখন ঘুমিয়েছে জানে না। সকালে উঠে দেখে আবিরের সাথে জড়িয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর মনে পড়ে আবিরের সাথে কাটানো মুহূর্তের কথা। আবিরের কাছ থেকে উঠতে গিয়ে আবির ধরে ফেলে। এখনই চলে যাবে? ঘুমের ঘোরে আবির বলে, না, যাব না, কাজ আছে না, নিশান কাঁদছে। এই একটাই দোহাই, ও তো সবসময় কাঁদে, আর আমার কান্নাটা কি দেখতে পাও না? শুধু
বাবুর কান্না দেখলে আর বাবুর বাবার কান্না দেখলে না? ও লেলে ঢং। আবিরের ছেলে নিশান নীরার সাথে মিলিয়ে নাম রেখেছে। নীরা শাওয়ার শেষ করে এসেও দেখছে আবির ঘুমোচ্ছে। তখন ইচ্ছে করে ভেজা চুলের পানি আবিরের মুখে ছেটায় নীরা। আবির ঘুমের চোখে নীরার দুষ্টুমি দেখে নীরার হাত ধরে টান দিয়ে নীরাকে আবিরের বুকের উপর ফেলে। এবার কি হবে? কি আবার হবে? একটু কাছে আসো। আসবই তো। বলি আবিরের গলাতে চিমটি কেটে পালিয়ে যায় নীরা। সাইফ পাশে গিয়ে বাবা মার আদরের বোনকে জানায় মেয়ের পছন্দ হয়েছে, সে এবার বিয়ে করতে চায়। বাবা এতদিনে গট মুখ তুলে চাইছে আমার ভাইটার দিকে, নইলে তো কোনো মেয়েই পছন্দ হতো না। আজ আবার মেয়ে জুটলো কোথা থেকে? তুই সবসময় আমাকে হেয় করে কথা বলিস। আচ্ছা বাদ দে, তুই দেখলে তুইও প্রশংসা করবি, এত সুন্দর মেয়েটা। তাই বুঝি? নাম কি বল? ত্রিনা চৌধুরী, বাবা তুষার চৌধুরী। দেশের সবচাইতে বড় কোম্পানি গ্রুপ টিটিএন গ্রুপ কোম্পানির মালিকের মেয়ে। টিটিএন মানে ত্রিনা তুষার, এনে কি যে। থাক, অত বলা লাগবে না। তা মেয়েকে কবে দেখাবি সেটা বল। তুই চাইলে এখনই দেখাতে পারি ফোনে। সাইফ বোনকে একটা ছবি দেখালো। ছবিটা দেখে সাইফের বোন সাইফকে এক চড় দেয়। তুই বিবাহিতা মেয়েকে বিয়ে করবি তাই না? আরে তুই ভুল বুঝছিস, এটা ত্রিনা, মিসেস নীরার যমজ বোন। সাথে সাথে আরেকটা চড় মেরে দেয় সাইফের বোন। তুই এই মেয়েকে ভালোবাসিস সত্যি? হ্যাঁ, মেয়েটা অনেক ভালো, কিন্তু তুই আমাকে মারছিস কিসের জন্য? সাইফের মম ও ড্যাডকে সাইফের বোন সব জানিয়ে দেয় যদি এই মেয়েকে সাইফ ঘরে তোলে তাহলে সে সুইসাইড করবে। এতে সাইফ ওর বোনকে বলে, আচ্ছা ঠিক আছে, এই বিয়ে ক্যান্সেল, আমি তোকে হারাতে পারবো না, কিন্তু বল এই মেয়ের কি সমস্যা? ত্রিনা সকাল সকাল বোনের বাড়ি এসে বোনকে জড়িয়ে খুশির ড্যান্স দিতে থাকে। আবির এসে দাঁড়াতেই ত্রিনা চুপসে যায়। কি ব্যাপার শালিকা, এত খুশি কিসের? ত্রিনা আংটি দেখিয়ে বলে, সাইফ পরিয়ে দিয়েছে। এটা দেখে আবির একটু থেমে যায়। হয়তো সাইফ সত্যিই ভালোবাসে ত্রিনাকে, তাই আর কথা না বাড়িয়ে বউ আর শালিকাকে নিয়ে নাস্তা করে। আবিরের ক্লাস থাকায় তাড়াতাড়ি বের হয়ে যায়। আজ আবির আর নীরার বিবাহ বার্ষিকী। নীরা সেটা বেমালুম ভুলে গেছে, আর আবির বিয়ের করুণ স্মৃতি মনে করাতে চায় না। তাও নীরার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে। পুরো ছাদে ডেকোরেশন করে নীরাকে ক্লাসে পাঠিয়ে লোক দিয়ে পুরো ছাদে বেলুন আর কার্পেট ভর্তি করে। আর উপর থেকে ফুলের ব্যবস্থা করেছে নীরাকে সারপ্রাইজ দিবে তাই। এছাড়া গোটা ছাদে প্রচুর গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে ভরে ফেলে। নীরা বাড়ি ফিরে এসে ফুলের সুবাস পায়, কিন্তু এই সুবাস কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছে না। নীরাকে আবির একটা চিঠি লিখে বেডে রেখেছে। ফ্রেশ হয়ে আসো। নীরা চিঠির মানে না বুঝে ফ্রেশ হয়ে আসলো। নীরা ফ্রেশ হবার সময় নীরার বাবা মা বোন ভাই ভাবি সবাইকে ছাদে পাঠিয়ে দেয় আবির। আবির নিজেও নীরার সাথে আর দেখা করেনি। নীরা আবারও একটা চিঠি পেল। নীল রঙের শাড়িটা পরবে আর সুন্দর করে সাজবে। নীরা এবার বেশ অবাক হলো, তাও সুন্দর করে সাজলো আবিরের জন্য। রেডি? রেডি, কিন্তু কেন? এসো বাইরে। আবির নীরার চোখ ধরে নীরাকে ছাদে নিয়ে গেল। পুরো ছাদ আধার। নীরাকে এক জায়গায় দাঁড় করিয়ে চোখ ছেড়ে দেয়। নীরা চারদিকে আধার, কিন্তু অনেক সুবাস পায়। আবিরকে জিজ্ঞেস করে কোথায় এনেছে তাকে। আবির মুখে একটু শীষ বাজাতেই চারদিকে আলোকিত হয়ে যায় লাইটিংয়ে, আর একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে দেয় নীরার পরিবারের লোকজন। আবির সবার সামনে একগুচ্ছ গোলাপ হাতে উইশ করে। লাইফ ইজ এ জার্নি অ্যান্ড নাথিং মেক্স দ্যাট অ্যাডভেঞ্চার মোর থ্রিলিং দ্যান শেয়ারিং ইট উইথ দ্য পারসন ইউ লাভ মোস্ট ইন লাইফ। মেক ইউর অ্যানিভার্সারি এ মেমোরেবল ওয়ান। নীরা আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে আবিরকে জড়িয়ে ধরে। এরপর আবির আর নীরা কেক কাটে আর সবাইকে খাইয়ে দেয়। সবাই চলে গেলে নীরা আর আবির একা আছে। আবির নীরাকে কোলে তুলে নিয়ে নিচে আসে, নীরাকে বিছানায় শুইয়ে দেয়। নীরা দেখে পুরো বেড ফুল দিয়ে সাজানো। এত সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সত্যিই অনেক হ্যাপি হয়েছি। আমার ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে পারি। আই লাভ ইউ আবির। লাভ ইউ টু। সেদিনের ফুলসজ্জাটা তাহলে আজই হয়ে যাক। সবসময় আর কি। ইয়ার কি করছি বুঝি? আবির নীরার কাছে যেতে থাকে। নীরাও আবিরের মাঝে সব সুখ খুঁজে নেয়। সাইফের বোনের সাথে কিছু ডিল হয়,
তাই সাইফ এখনও ট্রিনাকে কিছু বুঝতে না দিয়ে ট্রিনার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। সাইফ জানে আগামীকাল ট্রিনার বার্থডে, দুই বোনের বার্থডে একসাথে পালিত হবে। সেদিনই সাইফ সবাইকে সারপ্রাইজ দিবে বলে প্ল্যান করে। সাইফের বোনের জন্য সাইফের মনে ঘৃণা জন্মে গেছে ট্রিনার প্রতি, তাও সাইফ ট্রিনার সাথে অভিনয় করে চলেছে। নীরা আর ট্রিনার বার্থডেতে তুষারের বাড়িতে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইফ ট্রিনাকে কথা দেয় অনুষ্ঠানে ট্রিনার জন্য গিফট থাকছে, তবে গিফটটা হচ্ছে সারপ্রাইজ। নীরা আর ট্রিনা একই রকম টপ ড্রেস পরে আসছে, এতে দুই বোনকে চেনাই যাচ্ছে না। কে নীরা কে ট্রিনা এটা পার্থক্য করবে প্রেমিকরা। ট্রিনা মনে মনে প্ল্যান করে সাইফ যদি তাকে না চিনতে পারে তাহলে সাইফের সাথে সম্পর্ক রাখবে না। আর নীরাও সেম কথা ভাবে। ভালোবাসার পরীক্ষা নিবে আজ নীরা আর ট্রিনা। দুই বোনকে চেনার কোনো পার্থক্য নাই, কারণ দুইজনের গলার ভয়েস আকৃতি সব সেম। একমাত্র অনেকদিন থেকে যারা দেখেছে তারাই বুঝবে কে নীরা কে ট্রিনা। প্রথম দেখাতে কেউ বুঝবে না কোনটাকে। আর এই জন্যই অল্প পরিচয়ে ট্রিনাকে চিনতে না পেরে আবির নীরাকে শাস্তি দিয়ে ফেলেছিল। কিন্তু আবির যে ভালো ছেলে এটা তার সাথে থাকতে থাকতে নীরা বুঝেছে। এত অবহেলা করার পরেও আবির ওকে ছেড়ে যায়নি। শত অপমান সহ্য করেও আবির নীরার সাথে নত দৃষ্টিতে কথা বলেছে। এই বা কম কিসে নীরার কাছে। আজ চূড়ান্ত পরীক্ষা করবে নীরা, দেখবে কেমন চিনতে পারে আবির। সন্ধ্যায় বিশাল পার্টির আয়োজন করা হয়। সেখানে আবিরের কলিগ সহ নীরা, ট্রিনার ক্লাসমেট অ্যান্ড সাইফের ফ্যামিলি সবাই আমন্ত্রিত ছিল। সাইফের ফ্যামিলিকে ডাকা হয়েছে এটা আবির জানতো না। আবিরের ফ্যামিলির সবাই এসেছে। আবিরের ছেলে রোমানার কাছে আছে, আবির ওর বাবা মায়ের কাছে দাঁড়িয়ে আছে। এরই মাঝে সাইফের ফ্যামিলি চলে আসে। আবির বেশ অবাক হয় সাইফকে দেখে। সাইফের ফ্যামিলিকে দেখে আবিরের পরিবার বেশ ইতস্তত বোধ করে। সাইফই আগে আবিরের সাথে কথা বলে। হাই। হ্যালো। ভয় মিশ্রিত কণ্ঠে আবির, তারপর কি অবস্থা? একদম আশা করিসনি তাই না? কিছুটা হলেও জানি আমার শালিকা তোকে ভালোবাসে, হয়তো সেই জন্যই তোর আগমন। যা হয়েছে ভুলে যা, নতুন করে শুরু কর। অভিনন্দন তোকে। তাই এতই সহজ? আমি তো আর আগে জানতাম না তুই ট্রিনার বোনের হাজবেন্ড। ট্রিনার বোন আমার বোনের সুখ কেড়ে নিয়েছে, তুই ভাবলি কিভাবে আমি ট্রিনাকে সুখে রাখবো? তার মানে তুই রিভেঞ্জ নিতে এসেছিস? তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে যায় সাইফ। যথাসময় নীরা আর ট্রিনা হাজির হয় টপস আর জিন্স পরে। দুইজনই মডার্ন সাজে সজ্জিত। দুইজনের বাম হাতে ব্রেসলেট, গলায় মুক্তোর মালা, কানে তুল, চুলগুলো ছাড়া আছে। ডান হাতে দুইটা আংটি পরেছে, উঁচু হিল, তাও সেম সব কিছু। এভাবে দুইজনকে দেখতে পাবে তা কেউই কল্পনা করেনি। এরই মাঝে অ্যানাউন্স করা হয় আবির আর সাইফ যদি ওদের চিনতে না পারে তাহলে নীরা আর ট্রিনা কেউই ওদের সাথে থাকবে না। সাইফ মনে মনে ভাবছে যে করেই হোক চিনতেই হবে, নইলে সব প্ল্যান বৃথা যাবে। আবির সাইফ দুজনেই নীরা আর ট্রিনাকে চেনার চেষ্টা করে। আবির একটা মেয়ের হাত ধরে একই সাথে সাইফ অন্য মেয়ের হাত ধরে নেয়। দুইজন একই সাথে প্রেমিকাদের বাম হাত ধরে। নীরা আবিরকে জড়িয়ে ধরে বলে, কিভাবে চিনলে? এঙ্গেজমেন্ট রিং তোমার বাম হাতে আর ট্রিনার নাই, এটাই পার্থক্য দুইজনের। তুমি এঙ্গেজ তাই। আর সেম প্রশ্ন ট্রিনা সাইফকে বলে। সাইফ বলে, তোমার রিং ফিঙ্গারের রিং নাই তাই। বলে সাইফ একটা রিং বোনের হাত থেকে নিয়ে সবার সামনে পুড়িয়ে দেয় ট্রিনাকে। এই সময় আবির নীরাকে বলে, I just wanna hold you tight in my arm and whisper in your ear, I love you. আবির নীরাকে জড়িয়ে ধরেই সবার সামনে। নীরাও লজ্জা পেয়ে যায়। সাইফ ও ট্রিনাকে বলে, পৃথিবীর কিছুই চাই না শুধু তোমার ভালোবাসা ছাড়া। ট্রিনা ও সাইফের বুকে নিজেকে চুপে দেয়। সবার হাততালিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নীরা আর ট্রিনা একসাথে কেক কাটে প্রথমবার। সবাইকে কেক খাওয়ায় দুই বোন। নীরা এতক্ষণে সাইফের বোনের দিকে খেয়াল করে মুখ বিষণ্ণ হয়ে গেল। এ তো অনন্যা, মানে আবিরের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল। রাত্রে আবির নীরা বাসায় আসার পর আবিরকে নীরা জিজ্ঞেস করে, তুমি কি মেয়েটাকে ভালোবাসতে? ভালোবাসা কিনা জানি না, বিয়েটা শুধু ঠিক হয়েছিল। হয়তো মায়া জন্মে গিয়েছিল জানো। ওর জন্য প্রথম গিফট কিনি 2টা শাড়ি, ওকে দিব ভেবেছিলাম, কিন্তু তার আগে অ্যাক্সিডেন্টে তোমাকে দিয়ে দিই। তোমার কি মনে আছে তোমাকে প্রথম যে শাড়ি পরিয়েছিলাম সেটা অনুকে উদ্দেশ্যে কেনা ছিল? বুঝেছি।
এর প্রতিশোধ নিতে চাই সাইফ, তাই না? এই জন্যই তুমি আমাকে বলেছিলে সাইফ ট্রিনাকে ভালোবাসে না। সাইফ আর আমি একসাথে পড়েছিলাম এই সুবাদে অনু আমাকে পছন্দ করে। আমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। সাইফের চেয়ে ভালো সাইকোলজিস্ট ছিল না বিধায় ওর কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমি নিজে দেখা করিনি, কারণ চিনে ফেললে শত্রুতা করত। এখন কি হবে? একমাত্র অনুই পারবে এই বিয়ে ঠিক করতে। অনুর সাথে কথা বলতে হবে। ওকে, তাই বলো। অনন্যাকে দেখা করার জন্য অনেক কষ্ট করে রাজি করায় আবির। অনন্যা আসতে রাজি হয়। অনেকবার রিকোয়েস্ট করার পর অনন্যা রাজি হয়। একটা রেস্টুরেন্টে দেখা করে আবির আর অনন্যা। হ্যাঁ, কি সমস্যা বলে ফেলো। আমি নীরাকে ভালোবেসে বিয়ে করিনি। এটা করতে আমি বাধ্য হয়েছিলাম। আমার তোমাকে ব্যাপারটা জানানো উচিত ছিল, কিন্তু আমি না জানিয়ে তোমাকে এড়িয়ে গিয়েছিলাম। তাই আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। এতদিন পর এইসব বলার জন্য ডাকনি নিশ্চয়। কি বলতে চাও ক্লিয়ারলি বলো। নীরা মেয়েটা নির্দোষ ছিল। একটা অ্যাক্সিডেন্ট হয় নীরার সাথে, যাতে সে কনসিভ করে। সব দোষ আমার ছিল। আমার রাগের জন্য একটা মেয়েকে ভুল বুঝে খারাপ করে দেই। এরপর নীরা সুইসাইড করতে গিয়েছিল। নিজের অপরাধ বোধের জন্য আমি বিয়ে করতে বাধ্য হই। আমি নিরুপায় ছিলাম অনু। তার মানে তুমি একজন জঘন্য ব্যক্তি। ছি, মানুষ এত নিচে নামে? বাই দ্য ওয়ে, তোমার মতো নিচু মানুষের সাথে কথা বাড়িয়েই বা কী লাভ? তৃণার জন্য তুমি দোষী হয়েছো, আবার নিজেকে ছোট করছো। লজ্জা করে না? যাই হোক, তোমার জন্য আমার এত ক্ষতি হয়েছে, সেটার কি হবে শুনি? তোমার সাথে বিয়ে ভাঙার পর ড্যাড মান সম্মানের কথা ভেবে ওই বিয়ের ডেটে একটা মাতালের সাথে বিয়ে দিয়ে দেয়। মাতালের অত্যাচারে আমি দিনরাত কেঁদেছি আর তোমাকে অভিশাপ দিয়েছি। গত 2 মাস আগে মদ খেয়ে মাতলামি করে এক মেয়েকে রেপ করে এখন সে জেলে, আর আমাকে দিয়ে গেছে যন্ত্রণাময় একটা স্মৃতি। আমার ছেলে পারবে এইসব কষ্ট মুছে দিতে? জানি পারবে না। তাই আমার রিভেঞ্জ আমি নিয়েই নিয়েছি অলরেডি। মানে? তোমার শালিকার ভুল অপবাদে তুমি নীরাকে শাস্তি দিয়েছিলে, তাই না? তোমার শালিকার তো শাস্তি পাওয়া উচিত, তাই না? কি করেছো তুমি? হ্যাঁ, আমি ওর প্রতি বিরক্ত থাকলেও সে তার ভুল বুঝেছে, তাই ক্ষমা করে দিয়েছিলাম। তুমি ক্ষমা করলেও আমি কিভাবে ক্ষমা করি বলো? কি করেছো তুমি ওর? অনন্যা হাসতে থাকে আর আবির তৃণাকে ফোন দিতেই থাকে, কিন্তু তৃণার ফোন সুইচ অফ বলছে। তৃণাকে সাইফ পার্কে দেখা করতে ডাকে, তখন সুযোগ বুঝে তৃণার ফোন অফ করে দেয়। এরপর ওরা অনেক ঘোরাঘুরি শেষে সাইফ বলে, আজ আম্মি বলেছে তোমাকে খুব দেখার ইচ্ছা হচ্ছে তার। ও তাই? তাহলে আজই দেখা করি, চলুন। তুমি সত্যি যাবে? কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো? মনে মনে শয়তানি হাসি হাসছে সাইফ। আমার হবু শাশুড়ি মা দেখতে চেয়েছে আর আমি যাব না? যাবেই তো, আমার লক্ষ্মী বউ বলে কথা। শুধু চলো একবার। এভাবে বলেন না, লজ্জা লাগে। মুচকি হাসি দিয়ে তৃণাকে সাইফ বিলাসবহুল একটা বাড়িতে এনে বসিয়ে রাখেন। চারিদিকে বাগান করা, আশেপাশে তেমন বাড়িঘর নাই। বিশাল এলাকা জুড়ে বাড়িটা। তৃণা চারিদিকে দেখছে। আধুনিকতার ছোঁয়া কোনো অংশেই কম নয়। ড্রয়িং রুমের চারিদিকে দামি দামি শোপিস আর ফুলদানিতে ভর্তি, সবই তাজা ফুল। ফুলের সুবাসে ঘরটাতে ট্রেনার থেকে যেতে ইচ্ছে করছে। তখনই সাইফ এসে বলে, সাইফের আম্মি উপরে আছে, পায়ে লেগেছে তাই হাঁটতে পারছে না, তোমাকে উপরে ডেকেছে। তৃণাকে একটা ঘরে নিয়ে যায় সাইফ। সেখানে কেউ নেই দেখে তৃণা অবাক হয়ে সাইফের দিকে তাকায়। ততক্ষণে সাইফ ঘরের দরজাটা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা লাগাচ্ছেন কেন? বুঝতেই তো পারছো কি চাইছি। সাইফ তৃণাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তখন তৃণা সাইফের হাতে কামড় দেয়, কিন্তু তাও কোনো লাভ হয় না। সাইফ তৃণাকে বেড়ে ফেলে দেয়। এরপর সাইফ তৃণার উপর ঝাঁপিয়ে পড়ে। একটা মেয়ের শক্তি পরাজিত হয়। তৃণাকে রেপ করে বিছানায় ফেলে রেখে বাইরে গিয়ে বসে থাকে সাইফ। তৃণা কোনো রকম উঠে বসে কাপড় ঠিক করে কাঁদতে থাকে। সাইফ রুমে এসে বলে, একদম ন্যাকামি করবে না, এবার পাশে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তৃণা সাইফের দিকে থুতু দিয়ে বলে, তুই একটা জানোয়ার, ছি। একদম সিসি করবা না জান। তৃণার মুখ চেপে ধরে। এখন থেকে আমি যা বলবো সেটাই অক্ষরে অক্ষরে পালন করবে, নইলে।
ফোনে রেকর্ড করা ভিডিও দেখালো তৃণাকে। এইসব দেখে তৃণা নীরবে কাঁদতে থাকে। তখন সাইফ আবার বলে শাওয়ার নিয়ে আসতে। তৃণা সাইফের কথা মানতে বাধ্য হয়। তৃণার মরে যেতে ইচ্ছে হচ্ছে খুব, কিন্তু সে মরতে পারেনি বাবার কথা ভেবে। বের হতেই সাইফ একটা লেহেঙ্গা আর গহনা দিয়ে রেডি হতে বলে। এইসবের কি দরকার? দরকার আছে ডার্লিং, আজ তো আমাদের বিয়ে। যদি বিয়েই করা হয় তাহলে এমন করলেন কেন? প্রতিশোধ।